ইয়াংয়ের দ্বিচির পরীক্ষায় আলোর যে কম্পাঙ্ক ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে 6 × 10⁻14 হার্টজ। মানে ফ্রিকোয়েন্সি এত। দুইটা পরপর ফ্রিঞ্জের মধ্যকার দূরত্ব 0.75 মিলিমিটার। সো এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে দুইটা পরপর ফ্রিঞ্জের দূরত্ব বলতে আমরা অ্যাকচুয়ালি কী বুঝি। যদি পর্দাটি চির থেকে 1.55 মিলিমিটার দূরে থাকে, দ্যাট মিনস আমাদের ক্যাপিটাল ডি জানা আছে, তাহলে চির দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? দ্যাট ইজ স্মল ডি। সো প্রথমত পরপর দুইটা ফ্রিঞ্জের দূরত্ব বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে, আমরা যদি একটা ফ্রিঞ্জ প্যাটার্নের কথা চিন্তা করি ব্যতিচারের ক্ষেত্রে, সো এটা ধরো ব্রাইট ফ্রিঞ্জ বা সেন্ট্রাল ব্রাইট যেটাকে আমরা বলি, কেন্দ্রীয় চরম। তো সেন্ট্রাল ব্রাইটের পরে একটা তোমার কি থাকবে? একটা ডার্ক ডার্ক থাকবে, তারপর আবার ব্রাইট, তারপর আবার ডার্ক। সো এরকমভাবে প্যাটার্নটা চলতে থাকবে না? সো ধরো সেন্ট্রাল ব্রাইট হচ্ছে এটা। তাহলে তোমার ক্রমান্বয়ে দুইটা ফ্রিঞ্জ বা পরপর দুইটা ফ্রিঞ্জ বলতে বোঝায় ফ্রিঞ্জ বা চির বা তোমার এটাকে ডোরাও তুমি বলতে পারো, দুই টাইপের হয়। একটা হচ্ছে উজ্জ্বল এবং আরেকটা কি? অন্ধকার। সো দুই টাইপের ডোরার ভিতরে যে কোনো এক টাইপের ডোরাটাকেই তোমার পরপর কাউন্ট করতে হবে। দ্যাট মিন্স আমি যদি বলি পরপর দুইটা উজ্জ্বল ডোরার মধ্যকার দূরত্ব, তার মানে পরপর দুইটা ফ্রিঞ্জের মধ্যকার দূরত্ব সেম জিনিসই এখানে মিন করবে। তাহলে এইটা যদি একটা ডার্ক হয়, এটা আরেকটা ডার্ক, এই দুইটা ডার্ক কিন্তু পরপর অবস্থান করতেছে। এটা হচ্ছে ফার্স্ট ডার্ক, এটা হচ্ছে সেকেন্ড ডার্ক। সো এই দুইটা ডার্ক ফ্রিঞ্জের বা ডার্ক যেই ডোরা তাদের মধ্যকারের যে দূরত্ব, সেই দূরত্বের ইকুয়েশনকে আমরা বলি কি? ডোরা ব্যবধান, বা যেটাকে আমরা বিটা দিয়ে প্রকাশ করি। তো এটার ইকুয়েশন কি? ডি ল্যামডা বাই স্মল ডি। একটু সুন্দর করে লিখি, ক্যাপিটাল ডি ল্যামডা বাই স্মল ডি। তো এখান থেকে আমি যদি স্মল ডির ভ্যালুটা আমি বের করতে যাই, তাহলে আমার লিখতে হবে ক্যাপিটাল ডি ল্যামডা ডিভাইডেড বাই বিটা। ক্যাপিটাল ডি এর ভ্যালু আমাকে সবগুলাই কিন্তু এসআই ইউনিট ইউজ করতে হবে, এটা প্রথমত মাথায় রাখা লাগবে। সো ক্যাপিটাল ডি এর ভ্যালু দেওয়া আছে 1.55 মিটার। ল্যামডার ভ্যালুকে আমাকে দেওয়া আছে প্রশ্নে, ল্যামডার ভ্যালু কিন্তু দেয়া নাই, বাট আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এখন যেহেতু আমরা আলো ইউজ করতেছি, সো আলোর ভ্যালোসিটি তো আমরা জানি সি। সো আলোর ভ্যালোসিটি যদি সি হয়, তাহলে ল্যামডার ইকুয়েশন হচ্ছে কি? সি ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ। আর নিচে আমরা বিটার ভ্যালুটা লিখব। সো বিটার ভ্যালু কত? 0.55 মিলিমিটার, বাট আগেই বলছি সবগুলোকে আমাদের এসআই ইউনিটে কনভার্ট করতে হবে। ওকে, সো এই সবগুলো যদি ক্যালকুলেটর বসাই, আমি দেখবো আমার ডি এর ভ্যালু প্রায় 1.03 10⁻³ মিটার আসতেছে। বা এটাকে যদি আমি মিলিমিটারে রাখি, তাহলে 1.03 মিলিমিটার। ওকে, একটা ধাতব পৃষ্ঠ হতে নিঃসৃত ইলেকট্রনের সর্বাধিক বেগ কত হলে নির্বৃত্ত বিভব 1.2 ভোল্ট হবে? সো নির্বৃত্ত বিভবের যে কনসেপ্ট, সেটা আসলে আমাদের সবারই ছোটো কম বেশি জানা আছে। নির্বৃত্ত বিভবের কনসেপ্টটা হচ্ছে তোমার ফটোইলেকট্রিক ইফেক্টের সাথে জড়িত। যে আমরা যদি একটা ফটোইলেকট্রিক ইফেক্ট এক্সপেরিমেন্টালি ঘটানোর চেষ্টা করি, তাহলে এই সারফেস থেকে বা তোমার ধাতব পাতের যে পৃষ্ঠ থেকে, সেখান থেকে যে ইলেকট্রনগুলো বের হবে, সেই বের হওয়া ইলেকট্রনগুলোকে পিছনে একটা ভোল্টেজ প্রয়োগ করে বা পিছনে একটা ফোর্স প্রয়োগ করে আমরা সেই ইলেকট্রনটাকে থামাই দিব, কমপ্লিটলি জিরো করে দেব। যেই ভোল্টেজ দেওয়াতে এটা ঘটবে সেটাকে আমরা বলি কি? নির্বৃত্ত বিভব। তার মানে ইলেকট্রনের যে সর্বোচ্চ গতিশক্তি, যেটা নিয়ে ইলেকট্রন বের হবে, সেই গতিশক্তিটা অ্যাকচুয়ালি আমাদের যে ভোল্টেজ দেওয়ার ফলে যে এনার্জিটা ক্রিয়েট হবে, দ্যাট ইজ ইভি বা W=VQ। ওই ইকুয়েশন থেকে আর কি আসছে। আমরা যেহেতু ইলেকট্রনকে থামাবো, এই কারণে ইলেকট্রনের চার্জ এবং যে ভোল্টেজ প্রয়োগ করলাম সেই ভোল্টেজের মান, তো সেটাকে আমরা V0 দিয়ে প্রকাশ করি। তো আমাকে বের করতে বলছে, কি বের করতে বলছে? সর্বাধিক বেগ, মানে কে ম্যাক্স। তাহলে সর্বোচ্চ গতিশক্তি পাওয়ার জন্য ভ্যালোসিটি হইতে হবে ম্যাক্সিমাম। তাহলে ½mv² eV0। তার মানে আমাদের ভি ম্যাক্সের যে ভ্যালুটা, সেটা আমাদের কত হয়? 2 eV0 ডিভাইডেড বাই m। সবগুলোর ভ্যালুই তো আমরা জানি। 2 এর মান আমরা বসাবো 1.6 10⁻⁻19। V0 এর ভ্যালু হচ্ছে 2, এবং আমাদের ক্যাপিটাল স্মল m মানে কি? ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 কেজি। তো সবগুলা যদি ক্যালকুলেট করি, আমার ভি এর ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি
49 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড আসতেছে অ্যান্সার। ওকে, একজন মহাশূন্যচারী 22 বছর বয়সে 1.8 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি মহাশূন্যের চরে সে মহাকাশ ভ্রমণে গিয়েছেন। ওকে, সো ধরো চিত্রের মাধ্যমে জিনিসটাকে আরেকটু আমরা ইজি করে ফেলি। ধরো অবজারভার আছে পৃথিবীতে একজন, এবং একটা মহাকাশ যান এখানে সামনের দিকে যাইতেছে। এই মহাকাশ যানের ভিতরেও একজন অবজারভার আছে। আমাদের এখানে যেই জিনিসটা এখানে অবজেক্ট, মানে যেই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি মেজার করতেছি বা আমাদের পরিমাপযোগ্য যে বস্তু, সেটা অ্যাকচুয়ালি সময়। এবং কোন সময়? বয়স। কারণ পৃথিবীর হিসেবে তিনি 25 বছর মহাকাশে কাটিয়ে ফিরে এলেন। এখন তার বয়স কত? অর্থাৎ এই যে ফিরে এলেন, কে ফিরছে? এই যে মহাশূন্যচারী বা মহাকাশের এই যে তোমার এই যে মহাকাশ যানের উপরে যিনি অবজারভার আছে তিনি ফিরে আসছেন। তার মানে আমরা এখানে ক্যালকুলেট অ্যাকচুয়ালি করতেছি তার এজ। এই ব্যক্তিটার এজ আমরা কম্পেয়ার করতেছি। এখন বলো তো, এই ব্যক্তিটার যে এজ সেটা কার পার্সপেক্টিভে রিয়েল এজটা হবে? এই ব্যক্তিটার এজ এবং এই ব্যক্তির পজিশনের মাঝখানে কিন্তু দেখো কোনো ধরনের কোনো রিলেটিভ ভেলোসিটি কিন্তু নাই। ব্যক্তি যদি এজ যদি তার হাতে থাকে, মনে করো আমাদের একটা কাল্পনিক একটা থিওরি চিন্তা করো এরকম, যে এই ব্যক্তিটা তার বয়স তার হাতের ঘড়িটার সাহায্যে মাপতেছে, তাহলে তার যতই বয়স বাড়তেছে সেটার সাথে সাথে ঘড়িটাও কি অ্যাকুরেট রেজাল্ট দিতেছে না? কারণ ঘড়ি, তার বয়স এবং সে নিজে, তিনজনেই কিন্তু একটা ফিক্সড রেফারেন্সে আছে, যেখানে কারোর কোনো রিলেটিভ ভেলোসিটি নাই। ঘড়ির সাপেক্ষে ধরো এই ঘড়িটার সাপেক্ষে এই ব্যক্তিটার বয়সের কোনো ডিফারেন্স কিন্তু, মানে রিলেটিভ ভেলোসিটি কিন্তু এখানে নাই। যেহেতু রিলেটিভ ভেলোসিটি নাই, তাহলে এই ব্যক্তিটা যেই ভ্যালুগুলো মেজার করবে বা যেই তথ্যটা দিবে তার বয়স সম্পর্কে, সেটা অ্যাকচুয়ালি স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। কারণ ওই যে আমাদের ঘটনাটা কথা বলা আছে, সেই ঘটনাটার জন্য স্থির প্রসঙ্গ কাঠামো হচ্ছে মহাকাশচারীটা। আর পৃথিবী থেকে যদি কেউ তার বয়সটা মাপে, খেয়াল করো প্রতিনিয়ত কিন্তু ব্যক্তিটা তার থেকে দূরে চলে যাইতেছে, বা সে যেই ঘটনাটার দিকে তাকাই আছে সেটার কিন্তু একটা রিলেটিভ ভেলোসিটি আছে। সো রিলেটিভ ভেলোসিটি থাকা মানে কি, সে এখানে একটা অজড় প্রসঙ্গ কাঠামোর ভিতরে দাঁড়ানো অবস্থায় সে কোনো একটা জিনিস মাপার চেষ্টা করতেছে। তাহলে বুঝতে পারতেছো সে এখানে রিলেটিভিস্টিক একটা ভ্যালু মাপবে, টি। সো আমাকে সেটাই এখানে বলছে যে পৃথিবীর হিসেবে তিনি 25 বছর মহাকাশে কাটায় ফিরে আসলেন, মানে পৃথিবীতে দাঁড়ানো অবজারভার যে রিলেটিভিস্টিক ভ্যালুটা মাপছেন সেটা হচ্ছে টি। তার ভ্যালোসিটি হচ্ছে 1.8 10⁸ মিটার পার সেকেন্ড। আর তাহলে আমাকে মাপতে হবে তার বয়স কত, মানে এখানে তার বয়স কত মানে কি তার অ্যাকচুয়াল বয়স কত। এখন একজন ব্যক্তির অ্যাকচুয়াল বয়স তো সে কীরকমভাবে মাপতেছে সেটার উপর ডিপেন্ড করবে না, কিসের উপর ডিপেন্ড করবে? অ্যাকচুয়ালি তার কতটুকু বয়স গেছে সেটা বুঝবে যেই ব্যক্তিটার বয়স সে যদি পরিমাপ করে তখন। সো টি নটের ইকুয়েশন কি? টি ইন্টু √1 মাইনাস v²/c²। তাহলে টি হচ্ছে 25 √1 মাইনাস v²/c²। সো এই দুটোর যদি ডিভাইড করি দেখবা 0.6 আসতেছে রেজাল্ট। আর 0.6 আসলে তো আমরা জানি আমাদের এই ভ্যালুটার সাথে যোগ হয়, গুণ হয় কত? 0.8। তো এটা যদি ক্যালকুলেট করো দেখবো বয়স হবে 20 বছর। তার মানে অ্যাকচুয়ালি পৃথিবীর থেকে হিসেবে যে 25 বছর অতিবাহিত হয়ে গেছে মনে হইতেছিল, অ্যাকচুয়ালি তার বয়স কতটুকু বাড়ছে? 20 বছর বাড়ছে। তাহলে 22 বছরের বয়সে যেহেতু যাত্রা শুরু করছে, এটার সাথে আরও 20 যোগ করবা, কত হবে? 42 বছর। সো 42 বছর হচ্ছে তার অ্যাকচুয়াল বয়স। ওকে, একটা ট্রানজিস্টরের আইসি ডিভাইডেড বাই আইই এর ভ্যালু যদি হয় 0.96, এর কারেন্ট গেইন বিটার মান নির্ণয় করো। কোয়াইট ইজি, তোমরা শুধুমাত্র এই জিনিসটাকে ক্যাচ করতে হবে যে আইসি বাই আইই ট্রানজিস্টরের ক্ষেত্রে এই ভ্যালুটাকে আমরা আলফা দিয়ে ডিনোট করি। কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বা প্রভাব বিবর্ধন গুণক, যেটার ভ্যালু 0.96। সো আলফা এবং বিটার ভিতরে একটা সম্পর্ক আছে, সেটাও যদি আমরা মনে করার চেষ্টা করি সেটা দিয়ে আমরা সলভ করতে পারবো। অথবা এখানে আইসি আইই তোমরা চাইলে ডেল্টা আইবিও বের করতে পারো। ডেল্টা আইবি এর ভ্যালু কত হবে? আইই ডেল্টা মাইনাস আইসি। ওকে, তাহলে আমাদের আলফার যে ভ্যালুটা সেটা আমরা বিটার সাহায্যে যদি বের করতে চাই, আলফা ইজিক্যালস টু বিটা 1 প্লাস বিটা বা বিটা প্লাস 1, অথবা বিটার মান যদি বের করতে চাই সেটা উল্টাই হবে, আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা।
মানে 0.96, 1 মাইনাস 0.96 বা 24। সো আমাদের কারেন্ট গেইনের মান হচ্ছে 24। ওকে, প্রদত্ত নিউক্লিয়ার রিঅ্যাকশনে কয়টা আলফা কণা নির্গত হবে নির্ণয় করো। সো প্রথমত আমাদের যে জিনিসটা মাথায় রাখা লাগবে, আলফা কণা অ্যাকচুয়ালি কি? আলফা কণা, সো এটার ডেফিনেশন হচ্ছে, এটা হচ্ছে ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। সো ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসটা যদি প্রতীকের সাহায্যে আমরা প্রকাশ করি, এটা হচ্ছে দেখতে এরকম। হিলিয়াম এর প্রোটন সংখ্যা হচ্ছে 2, ভর সংখ্যা হচ্ছে 4 এবং এটা 2+, মানে 2টা ইলেকট্রন সে ছেড়ে দিছে। এখন মানে শুধু হিলিয়ামের নিউক্লিয়াসটাই আর অবশিষ্ট আছে, যেখানে 2টা প্রোটন আর 2টা নিউট্রন অবশিষ্ট এখানে আছে। ঠিক আছে, তার মানে আমাদের আলফা কণা যদি নির্গত হয় এ পার্টিকেল থেকে, এ আমাদের কি, এ হচ্ছে 86, 222 এরকম একটা মৌল। সো এই মৌল থেকে নিউক্লিয়ার রিঅ্যাকশনের মাধ্যমে ছোট ছোট অনেক ধরনের কম্পাউন্ডে কিন্তু সে ভাগ হয়ে গেছে। সো ভাগ হলে আমাদের কি টোটাল প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কিন্তু এখানে সংরক্ষণশীল হবে। আচ্ছা, এখানে কিন্তু আমি একটা ভুল ইনফরমেশন দিছি তোমাকে, বলতে পারো সেটা কি? আমি বলছি যে এখানে তোমার প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এগুলো ব্যালেন্স হবে, বাট অ্যাকচুয়ালি এটা সত্যি না। ইলেকট্রন কিন্তু ব্যালেন্স হয় না। একটা নিউক্লিয়ার রিঅ্যাকশনে শুধুমাত্র প্রোটন এবং নিউট্রনের ভিতরেই ইন্টারাকশন হয়, এবং একটা কেমিক্যাল রিঅ্যাকশনে শুধুমাত্র ইলেকট্রনের মধ্যকার ইন্টারাকশন হয়। একটা কেমিক্যাল রিঅ্যাকশনে ইলেকট্রন অলওয়েজ ব্যালেন্স থাকে কেমিক্যাল রিঅ্যাকশনে, বুঝতে পারছো? বাট একটা নিউক্লিয়ার রিঅ্যাকশনে প্রোটন নিউট্রনের যোগফল বা ভর সংখ্যা যেটাকে আমরা বলি, সেটার কিন্তু ব্যালেন্স থাকে। ওকে, সো এখানে সেই জিনিসটা মাথায় রাখা লাগবে যে এখানে তোমার হিলিয়ামের যে 2+ আছে, সেই ইলেকট্রন ব্যালেন্স করতে কিন্তু আমাদের এখানে পারবো না, কারণ আমাদের এখানে ইলেকট্রন ব্যালেন্সড থাকবে কি থাকবে না সেটা আমরা শিওর না, বাট প্রোটন নিউট্রন ব্যালেন্সড থাকবে সেটা আমরা শিওর। তাহলে দেখো, এ ভেঙে বি যে উৎপন্ন হইল, কত? 86 থেকে 82 হয়েছে। তার মানে 4টা এখনও প্রোটন বাকি আছে। বাট ভর সংখ্যা যদি দেখো 22 থেকে 6 আছে, তাহলে আমাদের ভর সংখ্যা কতটুকু কমলো? 16 কমে গেছে না? তাহলে ভর সংখ্যা 16 বাকি আছে। এখন আমাদের তারপরে যে কোয়ান্টিটিটা বের হয়েছে সেটা হচ্ছে নিউট্রন। 8টা নিউট্রন কণা যদি উৎপন্ন হয় তাহলে প্রোটন সংখ্যার কোনো চেঞ্জই হবে না, কিন্তু 8টা নিউট্রন উৎপন্ন হয়ে গেলে তাহলে আমাদের 16 থেকে 8টা নিউট্রন কিন্তু কমে গেল, কারণ ভর সংখ্যার ভিতরে তো নিউট্রন সহ কাউন্ট হবে। তাহলে মানে আমাদের এখানে অবশিষ্ট অ্যাকচুয়ালি আছে কত? 8টা। তোমার ভর সংখ্যা 8টার ঘাটতি আছে, প্রোটন সংখ্যা 4টার ঘাটতি আছে। তাহলে কয়টা হিলিয়াম মিলে তুমি এই ঘটনাগুলো করতে পারবা? খেয়াল করো, 2টা প্রোটন 4টা করতে হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে না, অথবা 4টা ভর সংখ্যা আছে 8 করতে হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই কিন্তু হয়ে যায়। তার মানে এখানে আমাদের মোট 2টা আলফা কণা বের হবে। ওকে, সো এটা হচ্ছে এখানে অ্যান্সার।